দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয়, টাইগারদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে ইংল্যান্ড। বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডের জন্য বিসিবির রিজার্ভ ডের প্রস্তাব প্রত্যাখ্যান ইসিবির। লাকি গ্রাউন্ড চট্টগ্রামে সিরিজ জয়ের আশা ক্রিকেট প্রেমীদের। ফুটবল দলের বাজে ফলাফলে বাফুফের সামনে সমর্থকদের বিক্ষোভ। দলের ব্যর্থতায় ফেডারেশনের সমালোচনা বিশ্লেষকদের। এবং ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসি নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কিছুক্ষণ পর নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার। হান্নান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কালকে খুব বড় একটা ম্যাচ বাংলাদেশের জন্য, প্লাস মাঠের বাইরের নানা কারণে কিন্তু ম্যাচটা অনেক উত্তাপ ছড়াচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা ম্যাচের প্রিভিউটা দেখে আসি। বাংলাদেশ ও ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। নিজেদের সামর্থ্যে সেরাটা উজাড় করে দিয়ে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ, জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের ম্যাচে বাক বিতণ্ডার কোনো প্রভাব পড়বে না ম্যাচে, কারণ পুরো দলের মনোযোগ খেলায়। অন্যদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মেনে মাঠে নামবে ইংলিশরা। তবে ম্যাচ পণ্ড করতে চোখ রাঙাচ্ছে বৈরী আবহাওয়া। বুধবার দলের সিরিজ নির্ধারণী ওয়ানডে শুরু হবে বেলা 2:30টায়। সুমন সরকারের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে নাসির সুলতানের রিপোর্ট। 15 মাস পর ক্রিকেট ফিরেছে বন্দরনগরী চট্টগ্রামে। টিম বাংলাদেশের সপ্তম ওডিআই সিরিজের সাক্ষী হতে মুখিয়ে আছে চট্টগ্রামবাসী। তবে বৈরী পরিবেশ কি আর কারো আবেগের মর্ম বোঝে? সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন বন্দরনগরীতে ঝুম বৃষ্টি। মাশরাফি সাকিবদের সীমাবদ্ধ থাকতে হয়েছে ইনডোরের অনুশীলনে। তাই বৃষ্টির কারণে পণ্ড হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরও টাইগার অধিনায়ক মাশরাফি বেশ সমীহ করছেন ইংলিশদের। তাছাড়া এমন উইকেটে টস জেতাটাও বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন নড়াইল এক্সপ্রেস। আমরা জিততে অবশ্যই মরিয়া থাকবো। আমরাও তো এখানে খেলতে এসেছি, সো আমাদের টার্গেটও থাকবে ম্যাচটা খেলে জেতা। টস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তারপরে অনেক সময় আপনার মাঠের ভেতরে ইন অ্যান্ড আউট বৃষ্টি যদি হইতে থাকে, বন্ধ হইতে থাকে, তখন খেলার একটা ক্যালকুলেশন করে ব্যাটিং বা বোলিং দুটাই করতে হয়। সো এটা অবশ্যই ডিস্টার্বিং সব টিমের জন্য। দ্বিতীয় ওডিআইতে গর্জে ওঠা বাংলাদেশের বিপক্ষে হারটা বোধ হয় সহজে মেনে নিতে পারেননি ইংলিশরা। আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই জস বাটলার, বেন স্টোকসের মাঠের অস্বাভাবিক আচরণ। ব্রিটিশ এক সাংবাদিকের প্রশ্ন, মাশরাফি এই ঘটনার জন্য দুঃখিত কিনা। তবে বাংলাদেশ অধিনায়ক দৃঢ়ভাবেই উত্তর দিলেন এমনটাই। Actually, we didn't do anything wrong, so we shouldn't do that. I mean, whatever we feel that we are just celebrate. So we don't have to say sorry, but whatever the things happening, match referee was there. He have seen it. এদিকে বাংলাদেশকে ঘরের মাটিতে শক্ত প্রতিপক্ষ মেনেই ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সিরিজে এখনো নিজেকে মেলে ধরতে না পারলেও কামব্যাক করতে বেশ আত্মবিশ্বাসী মঈন। কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, তবে একটা ম্যাচই এখন নির্ধারক। নিজেদের সেরাটা ঢেলে দিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। শেষ 3 ম্যাচে চট্টগ্রামের মাটিতে অপরাজিত বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রাম বরাবরই টিম বাংলাদেশের জন্য লাকি এক গ্রাউন্ড। সিরিজ জয়ের সম্ভাবনা যেখানে দু দলের জন্যই সমানে সমান, সেখানে মাশরাফি নিজেদেরকে ফেভারিট না বললেও মনে মনে যে সপ্তম সিরিজ জয়ের পরিকল্পনা এঁটেছেন তা বলার অপেক্ষা রাখে না। তবে সবকিছুর পরেও ম্যাচের ভিলেন হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ। বৃষ্টির কারণে চট্টগ্রামের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে পড়েছে হুমকির মুখে। এমন অবস্থায় ম্যাচটি রিজার্ভ ডেতে নেয়ার জন্য বিসিবি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকইনফোতে এসেছে এমন খবর। সোমবার থেকে চট্টগ্রামে অবিরাম ধারে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও বৃষ্টির কারণে দুদলকে অনুশীলন করতে হয়েছে ইনডোরে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিনও সম্ভাবনা আছে ভারী বর্ষণের। ম্যাচটি যেন পণ্ড না হয় সেজন্য বিসিবি ম্যাচটি রিজার্ভ ডেতে নেওয়া যায় কিনা এমন প্রস্তাব দেয় ইসিবিকে। তবে ওয়ানডে স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার
বৃহস্পতিবার দেশে ফিরে যাবে বলে তা সম্ভব নয় বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এছাড়া টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার শুরু হবে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রতিটি ওয়ানডেতে রিজার্ভে থাকলেও ইংল্যান্ড সিরিজে সেই সুযোগ রাখেনি বিসিবি। হান্নান ভাই, প্রথমে জানতে চাইবো যে আসলে মাঠের বাইরের কথা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে, তো এটা কি আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে দুই দলের খেলায় বা পারফরমেন্সে? এটা আসলে দুইভাবে আমরা চিন্তা করতে পারি, পজিটিভ নেগেটিভ দুটো দিকে হতে পারে। বাট মাশরাফি যখন প্রেস কনফারেন্সে এসেছে আমার কাছে মনে হয় আমরা পজিটিভলি নিয়েছি, এবং আপনি দেখবেন কালকে সবার অ্যাটিটিউড ডিফারেন্ট থাকবে। আমরা নর্মালি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে মাঠে নামছি, জেতার জন্য খেলছি, বাট কালকে মনে হয় আলাদা একটা জিত থাকবে। হ্যাঁ, অনেক সময় যে নেগেটিভ যেটা মানে এক্সাইটমেন্ট থেকে এক্সট্রা যদি একটা এক্সাইটমেন্ট চলে আসে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বাট আমি শিওর যে সেই জিনিসটা তাদের মধ্যে থাকবে না। তাদের কমিটমেন্ট যতটুকু দেওয়া সেখানে অবশ্যই তারা দিবে, ভুল করবে না, বাট তাদের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করবে যে না এদের কিছু একটা করতে হবে এবং খেয়ে ফেলবো আমরা, যে টাইগার সেরকম একটা খেয়ে ফেলার অনুভূতি তাদের মধ্যে কাজ করবে কালকের ম্যাচে। বাংলাদেশ চিটাগংয়ে কিন্তু সবসময় ভালো খেলে, কিন্তু কালকের ম্যাচটা নিয়ে একটু শঙ্কা আছে, বৃষ্টি হচ্ছে এবং উইকেটে আমরা যতটুকু জেনেছি বেশ কদিন ধরে কিন্তু ঢাকা আছে, কোনো রোদ পড়েনি বা রোদ উঠেও নেই যে রোদ পড়বে, সেক্ষেত্রে উইকেটের আচরণও কিন্তু একটু চিন্তার কারণ নিশ্চয়ই। অবশ্যই, আসলে এই ধরনের উইকেটে ড্যাম উইকেটে কিন্তু ব্যাটিং করা খুব টাফ। পেস বোলারের একটু অ্যাডভান্টেজ পাওয়াটাই স্বাভাবিক, বলে হয়তো একটু মুভমেন্ট থাকবে। আর চিটাং উইকেট আমরা জানি যে সবসময় কিন্তু একটু স্লো উইকেট হয়, স্পিনাররা সুবিধাটা পেয়ে থাকে। বাট যেহেতু উইকেট ঢাকা ছিল, হয়তো বা পেস বোলারদের বলটা মুভমেন্ট করবে, পাশাপাশি একটু থেমে যেতে পারে। সো এই উইকেটে ব্যাটসম্যানরা কিন্তু সহজে ব্যাটিং করতে পারবে না। সেক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা যদি চিটাংয়ের উইকেটটা দেখি লাস্ট 10টা ওয়ানডেতে, আমি যদি ভুল না করে থাকি, লাস্ট 20 ইনিংসে 250-এর উপর রান হয়েছে মাত্র 2টি। দ্যাট মিনস এখানে কিন্তু রান আগে থেকেই কম হচ্ছে। তো কালকের ম্যাচে এই ওয়েদার থাকার পরে ম্যাচ কেমন হবে বা উইকেট কেমন হবে সেটা দেখে কিন্তু রানটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে কত রান আসলে ভালো রান। সো আমার মনে হয় যে বৃষ্টির এই ব্যাপারটা মাথায় রেখে ওইভাবে প্ল্যানিং করতে হবে, উইকেট দেখে আমার মনে হয় যে ওইভাবে টার্গেটটা সেট করতে হবে। এবং এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিন্তু টার্গেট চেস করে বেশি দল জিতেছে। 36টা ওয়ানডের মধ্যে প্রায় 20টিরও বেশি ওয়ানডেতে কিন্তু পরে ব্যাট করার দল জিতেছে, এবং যেহেতু বৃষ্টি হচ্ছে কার্টেল ওভারে খেলা হতে পারে, সেক্ষেত্রে তো 50-50 বলা যায়, কারণ কোনো দলেরই কিন্তু এগিয়ে রাখা যায় না এরকম ক্ষেত্রে। অবশ্যই, আসলে একটা সময় ছিল বাংলাদেশ আমরা চিন্তা করতাম যে আমরা আন্ডারডগ, তখন কিন্তু যে কোনো বড় টিমকেই আমরা চিন্তা করতাম আমাদের জন্য চান্স বেশি, হারাবার কিছু নেই, প্রেশারলেস খেলবো। বাট এখন কিন্তু আমরা সমমানের টিম, যে কোনো টিমের সঙ্গে আমরা সমানভাবে কম্পিট করি। সো সেদিক দিয়ে চিন্তা করলে এখন দুই টিমই সমান, কেউ ছোট বড় নেই। সো সবার জন্য কিন্তু ম্যাচটা 50-50 থাকবে। আর যেহেতু আমরা সেকেন্ড ম্যাচ যেভাবে জিতে এসেছি, আমার মনে হয় যে এই ম্যাচেও ঠিক একইভাবে কন্টিনিউ করবে এবং সমানভাবেই ম্যাচটা যাবে। সেটা যতবারই খেলাই হোক, কেউ এখানে অ্যাডভান্টেজ খুব বেশি পাবে, কেউ কম পাবে, তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ দুই টিমে কিন্তু খুব ভালো দুইটা উইন পেয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও সেকেন্ড ম্যাচে আমরা ভালো কামব্যাক করেছি। সো আমি শিওর যে কালকে সমান সমান খেলাই হবে। কালকের দিনে যারা ভালো খেলবে তারাই মনে হয় ম্যাচটা উইন করবে। আমরা যদি একটু আসি যে আমাদের ক্রিকেটারদের পারফরমেন্সের কথায়, যে তামিম ইকবালের কাছে কিন্তু অনেক আশা প্রত্যাশা ছিল সবার। আফগানিস্তানের এগেইনস্টে 3 ম্যাচে 218 রান করলো, কিন্তু এই সিরিজে কিন্তু ওনার ব্যাটে কোনো রান পাচ্ছেন না, 17 আর 14 দুটো ওয়ানডেতে। কিন্তু চট্টগ্রামে বরাবরই ভালো খেলেন, তার কাছে তো একটা ভালো কিছুর প্রত্যাশা নিশ্চয়ই আছে, হোম গ্রাউন্ড তার উপর। অবশ্যই, আসলে তামিম কিন্তু চিটাঙে তার রেকর্ড ভালো। আর তামিম আসলে এমন একটা অবস্থায় চলে এসেছে বাংলাদেশ ক্রিকেটের, তামিম রান করবে এটাই স্বাভাবিক। একটা ইনিংস বা দুইটা ইনিংস ফ্লপ করলেও আমরা ওইটা আসলে সহজে মেনে নিতে পারি না, বাট একটা ব্যাটসম্যান ফেল করতে পারে। তবে সবচেয়ে লক্ষণীয় ছিল লাস্ট ম্যাচে যদি আমরা তার আউটটা দেখি, তাকে কিন্তু খুব সুন্দর প্ল্যান করে আউট হয়েছে ইংল্যান্ড। মানে আউটটা হয়েছে খুব সুন্দর ফিল্ডিং সেট আপ করেছে এবং কোথায় খেলা ওদের ফাঁদে পা দিয়েছে, বাংলাদেশ ফাঁদে পা দিয়েছে ম্যাক্সিমাম ব্যাটসম্যান। সো আমার মনে হয় যে এই যে প্ল্যানিংটা, ওইটার কিভাবে ওইটাকে প্রোটেক্ট করবে সেটা নিয়েও নিশ্চয়ই আমাদের টিম ম্যানেজমেন্ট হোমওয়ার্ক করেছে, যে ওরা যদি প্ল্যান করে আমরা সেটা না করে তার অপোজিট কিভাবে করতে পারি। এবং নিশ্চয়ই আমি শিওর কালকের ম্যাচে তারা যদি কোনো প্ল্যান সাজিয়েও থাকে, আমাদের ব্যাটসম্যানরা সেই ফাঁদে পা দিবে না এবং সেই প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবে, যেটা আজকে থেকে করে এসেছে তারা প্ল্যানটা সাজিয়েছে। আর আমি একটু মাশরাফির কথায় আসবো, যে মাশরাফি কিন্তু মাঠ এবং মাঠের বাইরে উনি যে একজন যোগ্য নেতৃত্ব বা যোগ্য নেতা সেটা কিন্তু প্রমাণ করে যাচ্ছেন। আমরা দেখলাম প্রেস কনফারেন্সে উনি যেভাবে ইংলিশ সাংবাদিকদের প্রতিটা প্রশ্নের জবাব দিয়েছেন এবং মাঠেও কিন্তু পারফরমেন্স করছেন সেকেন্ড ওয়ানডেতে, তার নেতৃত্বও কিন্তু দুর্দান্ত। তো মাশরাফির এই বয়সে বা এমন অবস্থায় তার কাছ থেকে এমন আমরা পাচ্ছি, এটা কতটা পাওয়া বাংলাদেশে?
আসলে মাশরাফির ব্যাপারে আমরা অনেকদিন যাবত বলে আসছি, বাংলাদেশ ক্রিকেটের যে চেঞ্জ বা আমরা যে এমন একটা অবস্থায় এসেছি এটা মাশরাফির হাত ধরেই, এবং ক্যাপ্টেন্সির ব্যাপার বারবার বলে এসেছি। তার পারফরমেন্সও আমরা মাঝে মাঝে দেখতে পাই আর কি, দেখা যায় 3টা ওয়ানডে হলে একটাতে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে, যেটা গত ম্যাচে করেছে। সো মাশরাফির ব্যাপারে আসলে আমরা অনেক বলেছি এবং যথার্থই হয়েছে তার এগেনস্টে, মানে তার পক্ষে বলাটা। আর আরেকটা জিনিস আপনি যেটা বললেন প্রেস কনফারেন্সে, আপনি দেখবেন ইংল্যান্ড কিন্তু ক্যাপ্টেন আসেনি, বাটলার না এসে মঈন আলীকে পাঠিয়েছে। দ্যাট মিনস তার হয়তো প্রশ্নের একটা মানে ভয় ছিল যে কি ধরনের প্রশ্ন আসবে, নতুন ক্যাপ্টেন অভ্যস্ত না। সো মাশরাফি যেভাবে হ্যান্ডেল করেছে প্রেস কনফারেন্সটা, আমার মনে হয় যে একজন ভালো ক্যাপ্টেন, একজন ভালো লিডারই কিন্তু এটা মেনটেন করতে পারে, বা এটা আমার মনে হয় যে মাশরাফি গ্রেট, এবং আজকেও কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়ে সেটা আবার প্রমাণ করেছে। আর 7 সিরিজ জয়, যেটা আসলে সবাই কথা বলছে, যেই কীর্তি আগে কোনো দল করতে পারেনি যদি আমি ভুল না হই। ভারতের কিন্তু টানা 6টি সিরিজ জয় আছে হোমে, এবং আমরা জানি অস্ট্রেলিয়া অনেক সিরিজ খেলে তাদের হোমে, তবে বেশিরভাগই কিন্তু ট্রাই নেশন বা 4 জাতি দ্বিপাক্ষিক সিরিজ, তাদেরও কিন্তু টানা 6টা জয় যতটুকু আমরা জানি আর কি। সেক্ষেত্রে বাংলাদেশ একটা নতুন রেকর্ড করতে পারবে যদি কালকের ম্যাচটা এবং জয় পায় 7 সিরিজ। বাংলাদেশ এবং মাশরাফিকে এটা কোন উচ্চতায় নিয়ে যাবে যে বড় বড় দল এসে কিন্তু হেরে যাচ্ছে। ইংল্যান্ডও যদি কালকে হেরে যায়, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, 4টি বড় দলের মধ্যে 2টি বিশ্ব চ্যাম্পিয়ন। আসলে এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া। 6টা সিরিজ জেতা, তারপরে 7 নম্বরের জিতের কাছাকাছি, একদম কাছাকাছি। আমার মনে হয় এটা অনেক বড় একটা পাওয়া। বাংলাদেশ ক্রিকেটের যে চেঞ্জটা এসেছে তার প্রতিফলন এটা, মানে আমরা যে কন্টিনিউ ভালো ক্রিকেট খেলছি এটা আমরা কিন্তু প্রমাণ করে যাচ্ছি বারবার। এবং আমি জানি না কালকে জিতবো কি হারবো, সেটা কালকে ম্যাচ শেষে বুঝবো। বাট আমরা যদি হেরেও যাই আনফরচুনেটলি, বাট স্টিল আমরা বলবো যে বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদান, বা আমাদের বাংলাদেশ ক্রিকেটকে যে একটা অবস্থানে নিয়ে এসেছে মাশরাফি, এটার জন্য অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেট কৃতজ্ঞ থাকবে মাশরাফির কাছে। বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ওয়ানডে হচ্ছে চট্টগ্রামে। ইতিহাস বলে বারবার লাল সবুজের পক্ষে কথা বলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। শেষ 3 ম্যাচে জয় তো আছেই, এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে নানা ঘটনার প্রবাহে সিরিজ নির্ধারণী ম্যাচের গুরুত্ব দুই দলের কাছে খানিকটা বেশি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট দলের পরিসংখ্যান নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। মিরপুর থেকে ক্রিকেটীয় বাতাস এখন আছড়ে পড়েছে সাগরিকার সাগর পারে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জুড়ে এখন ওয়ানডে সিরিজের সমাপনী বার্তা। চট্টগ্রামের মাটিতে ক্রিকেট মানেই সবার আগে আসবে তামিম ইকবালের নাম। চট্টগ্রামের সন্তান, তার মান রেখেছেন। জহুর আহমেদের মাঠে দাপটের সাথে 13 ম্যাচে করেছেন 452 রান, সর্বোচ্চ 95, গড় 41.09। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছেন ঠিক তার পেছনে, কিন্তু 200 এর বেশি কম রান করেছেন তিনি। একটি শতকে তার সংগ্রহ 239। রানে পিছিয়ে থাকলেও উইকেটে সবার উপরে সুপার সাকিব। বাহাতি তার স্টপার আর স্লাইডারে ব্যাটসম্যানকে ঘায়েল করেছেন 30 বার। 21 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আরেক বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। 15 উইকেট নিয়ে মাশরাফির অবস্থান তৃতীয়। খানিকটা দলীয় পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটের 2 যুগ। 2006-এ অভিষেক হওয়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 2009 পর্যন্ত বাংলাদেশের জয় 7 ম্যাচে 3টি। 2010 থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করে সেই চিত্র। শুধু ম্যাচ জেতা না, সিরিজ জেতার নেশা পেয়ে বসে টাইগারদের। তাই তো 2010 থেকে 2015 সালের বৃত্তে বাংলাদেশ 9 ম্যাচে তুলে নেয় 7 জয়। এর মাঝে আছে 2011 বিশ্বকাপে ইংল্যান্ড ও নেদারল্যান্ড বধ। এবারের প্রেক্ষাপট খানিকটা ভিন্ন। সাগরিকার আর্দ্র সাগর পাড়ের দমকা হাওয়া উষ্ণ হয়ে উঠেছে দুই দলের লড়াইয়ের ঝাঁজে। মাশরাফিদের লক্ষ্য থাকবে সিরিজ জয়ের সাথে ইংলিশদের অহমের দুর্গ চূর্ণ করা। বাটলাররাও সিরিজ জিতে লজ্জা এড়াতে চাইবেন। অপেক্ষায় থাকবে বাংলাদেশের ভাগ্যভূমি চট্টলা। রায়হান মাসুদ, সময় সংবাদ। বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবেই মনের মাঝে এমন বিশ্বাস রেখে সিরিজের শেষ ওয়ানডের দিকে তাকিয়ে টাইগার সমর্থকরা। দ্বিতীয় ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামলেই জয় নিশ্চিত হবে বলে মনে করেন তারা। আর শেষ ম্যাচে লাকি গ্রাউন্ড চট্টগ্রামে হওয়ায় সিরিজ জয়ের ব্যাপারে যেন একটু বেশি আশাবাদী দেশের ক্রিকেট প্রেমীরা। প্রথম ম্যাচে যে দর্শকরা দুঃখের বোঝা নিয়ে ঘরে ফিরেছিল, তারাই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়ের সাক্ষী হয়ে উদযাপন করেছে টাইগারদের লড়াইয়ে ফেরার। যে ম্যাচে ভক্তদের প্রাণের ক্যাপ্টেন মাশরাফির নেতৃত্বে 208 রানেই ইংলিশদের গুটিয়ে দিয়ে সিরিজের সমতা আনে টিম বাংলাদেশ। তাই সিরিজ কার ঘরে যাবে তা নির্ধারণে তৃতীয় ম্যাচকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সমর্থকরা। উইনিং কম্বিনেশন না ভেঙে মাঠে নামলেই থ্রি লায়ন্সদের হারানো সম্ভব বলে মনে করেন টাইগার ভক্তরা। তবে ব্যাটসম্যানদের কাছ থেকে আরো বেশি দায়িত্বশীল ব্যাটিং এর পাশাপাশি ভালো ফিনিশিং এর প্রত্যাশা তাদের। নাসির তার পজিশনে ভালো একটা
মানে তার প্রুভ করছে নিজের পজিশনটা, তাকে ফিনিশার হিসেবে দেখা হয়। আমাদের যে বলার সাইডটা আছে ওটা হচ্ছে খুব স্ট্রং, আর ব্যাটিং সাইডে যদি যারাই আছে ওরা যদি মানে নিজেদেরটা দিতে পারে তাহলে অবশ্যই মানে কালকের ম্যাচটা আমাদের হাতে। যেহেতু চট্টগ্রামে স্পিন নির্ভর, তাহলে স্পিনারটাই বেশি রাখা উচিত। আমার কাছে মনে হচ্ছে সেম টিমই খেলা উচিত, কারণ এই টিমেই আমাদের অলরেডি 3টা স্পিনার আছে। সাকিব অলরাউন্ডার, প্লাস আমাদের নাসির হোসেন অনেক ভালো বল করছে লাস্ট ম্যাচে। এদিকে চট্টগ্রাম লাকি গ্রাউন্ড হওয়ায় টাইগার সমর্থকরা জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে অপেক্ষা করছেন দেশের মাটিতে টানা 7ম সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠার। যা জোরালো হয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাশরাফি নাসিরদের দুর্দান্ত পারফরমেন্সে। সবাই তো আশা করে বাংলাদেশ টানা 7ম সিরিজে জিতুক, আমরা আশা করি জিতুক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এটা তো আমাদের জন্য অবশ্যই লাকি, এটা একটা ফ্যাক্টর, মানে মাইন্ড গেম, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্সটা আরো বেশি। ইনশাল্লাহ টানা 7টা সিরিজ জিতার আমরা কৃতিত্ব অর্জন করব। দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তির পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার স্বাদ নেওয়া এখন সময়ের ব্যাপার বলে ধারণা ভক্তদের। যা অন্য কোনো দেশ পারেনি, টানা 7ম হোম সিরিজের সেই জয়ের রেকর্ড লিখিত হবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায়। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ নারী ও পুরুষ দল ফাইনালে ওঠার লড়াইয়ে দু দলেরই প্রতিপক্ষ পাকিস্তান। হান্নান ভাই, আমরা বিরতিতে যাবার আগে সাকিব, মাশরাফিকে এবং তামিমকে নিয়ে কথা বলছিলাম, তবে আমরা দেখলাম একটা প্রতিবেদনে যে দর্শকরা বলছেন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামা উচিত, এবং তৃতীয় ওয়ানডের জন্য দলে কিন্তু একটা পরিবর্তন এসেছে, স্কোয়াডে তাইজুল এসেছে। আপনার মতে দলে পরিবর্তন আনা উচিত হবে নাকি সেটা উইনিং কম্পিটিশনে মাঠে নামতে? আসলে লাস্ট ম্যাচ যদি আমরা দেখি, সবাই পারফর্ম করেছে যার যার জায়গায়। নাসিরকে খেলানো হয়েছে, ব্যাটিং এ যেখানে ব্যাটিং করেছে যা দরকার ছিল সেটা করেছে, বোলিং এ খুব ভালো করেছে, টিম খুব ভালো রেজাল্ট করেছে। বাট যখন টিমটা দেখেছিলাম গত ম্যাচে একটু ভয় কাজ করেছিল, সেটা হলো আপনি দেখবেন ইংল্যান্ডের ম্যাক্সিমাম ব্যাটসম্যান কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তো সেখানে আমরা একজন সাকিব লেফট আর্ম বোলারকে নিয়ে খেলেছি। এটা একটা সময় মনে হচ্ছিল গ্যাম্বলিং, বাট নাসির খুব ভালো বল করেছে। বাট আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল গত ম্যাচে আমাদের পেস বোলাররা ম্যাক্সিমাম উইকেট নিয়েছে। মাশরাফি খুব ভালো বোলিং করেছে, তাসকিন নিয়েছে 3টা উইকেট। সো এই 7টা উইকেট পেস বোলাররা নিয়ে নেওয়াতে আমাদের লেফট আর্ম স্পিনারের ঘাটতিটা আমরা ফিল করিনি। বাট আমার ভয়টা যে নেক্সট ম্যাচে, এই কালকের ম্যাচে লেফট আর্ম স্পিনারের ঘাটতিটা কতটুকু ফিল করবো। বাট আমার কাছে মনে হয় নাসির যেভাবে বল করেছে, মোসাদ্দেক রয়েছে ভালো বল করেছে। সো এই যে কম্বিনেশনটা, এটা উইনিং কম্বিনেশন থাকাটাই স্বাভাবিক। বাট কালকে ওয়েদারের উপর ডিপেন্ড করছে, কত ওভারে খেলা হচ্ছে, উইকেট কিভাবে ডিমান্ড করছে। আমি শিওর টিম ম্যানেজমেন্ট কিন্তু বেস্ট জাজ যে ওখানে কি দরকার, আমাদের লেফট আর্ম স্পিনার দরকার নাকি আরেকটা পেস বোলার দরকার নাকি স্পিনার ছাড়াই খেলবো, হোয়াট এভার। মানে টিম ম্যানেজমেন্ট কালকে উইকেট দেখবে, তারপরে কত ওভারে খেলা হচ্ছে, যদি বৃষ্টি হয়, এই সবগুলো বিষয় কিন্তু ক্যালকুলেশন করে টিম ম্যানেজমেন্ট একটা টিম ডিসাইড করবে, যেটা আমাদের, আমি শিওর যে বেস্ট টিমটাই করবে এবং আমাদেরও সেটার উপর বিশ্বাস রাখতে হবে। আর সাকিবের কথা একটু আসছে, যে সাকিব কিন্তু সেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটে বলে কিছুটা ভালো ছিল, কিন্তু আমরা দেখেছি প্রথম ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, এরপর বলও কিন্তু মোটামুটি ভালোই করে যাচ্ছেন। তো সাকিব কিন্তু আমরা জানি যে জেনুইন ম্যাচ উইনার, এবং যেদিন সাকিব তামিম ভালো খেলে বাংলাদেশ কিন্তু প্রায় সব ম্যাচে জিতে। সাকিবের আসলে দিকে কতটা স্পটলাইট থাকবে? সাকিব আসলে এমন একজন প্লেয়ার, যে কোনো ম্যাচে একাই খেলা ঘুরিয়ে দিতে পারে, একাই ম্যাচ উইন করাতে পারে, যেটা আমরা বারবার দেখে এসেছি বাংলাদেশ ক্রিকেটের পরে সে করেছে। সো কালকেও আমার স্বাভাবিক সাকিবের দিকে সবার ফোকাসটা থাকবে। তবে সাকিবের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার 10টা ওভার ক্যাপ্টেন মাশরাফি কিভাবে তাকে ইউজ করবে, কোন সময়টায় ইউজ করবে। যেহেতু আমরা একজন লেফট আর্ম স্পিনার নিয়ে খেলছি, তার 10টা ওভার কিন্তু প্রয়োজনের সময় মতো ইউজ করাটা খুব জরুরি। একসঙ্গে পুরোও করাতে পারবো না, দেখা যাচ্ছে 2 ওভার 3 ওভার স্পেলও করাতে হতে পারে। সো এই ইউজটা ইম্পর্টেন্ট। আর সাকিবের উপর একটু প্রেশারটা বেশি থাকবে, যেহেতু লেফট আর্ম স্পিনার একজন, তাকে কিন্তু যখনই বলটা হাতে দেওয়া হবে তার দায়িত্ব তখন হয়তো হতে পারে রান আটকানো, অথবা হতে পারে উইকেট নেওয়া। ক্যাপ্টেন কিন্তু তাকে একটা দায়িত্ব দিয়ে বলটা হাতে দিবে, তখন সাকিব সেই দায়িত্বটা যদি সুন্দরভাবে পালন করতে পারে, সাকিব কিন্তু কি প্লেয়ার হতে পারে কালকের ম্যাচে আমার মনে হয়। আর আরেকটি বিষয়, যে মনস্তাত্ত্বিক একটা লড়াই চলছে দু দলের মাঝখানে, যদি দেখি যে কথার লড়াই চলছে মাঠে এবং মাঠের বাইরে, এবং দু দলের মধ্যে একটা জেদ কাজ করছে যে আমরা সিরিজটা জিতবো। তো এরকম ক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু আমরা জানি যে হয়তো রিসেন্টলি বাংলাদেশ খুবই ভালো খেলছে, কিন্তু ইংল্যান্ড একটু বেটার টিম বাংলাদেশের যদি রেকর্ড দেখি আমরা, সেক্ষেত্রে ইংল্যান্ড কালকে একটু বেশি আন্ডারডগ কে থাকবে আর ফেভারিট কে থাকবে আপনার চোখে? খুব টাফ কল, কারণ আমরা ইংল্যান্ডের সঙ্গে টোটাল রেকর্ডটা যদি দেখি ইংল্যান্ড হয়তো এগিয়ে থাকবে, বাট বাংলাদেশ ক্রিকেটের রিসেন্ট পারফরমেন্সের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে থাকবে। সো এটা আমার মনে হয় যে খুব টাফ ডিসিশন যে কাকে এগিয়ে রাখবো, কাকে আন্ডারডগ বলবো। বাট বর্তমান পারফরমেন্সে আমার কাছে কেন যেন মনে হয় হোম কন্ডিশন, বর্তমান পারফরমেন্স, আমাদের চিটাগাংয়ে খেলা যেখানে আমাদের রেকর্ড খুব ভালো, এই মাঠে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম 2011 ওয়ার্ল্ড কাপে, সব ক্যালকুলেশন এগুলো যদি ধরি তাহলে কিন্তু আমাদেরকে এগিয়ে রাখতে হয়। সো সবকিছুর বিবেচনায় আমি মনে হয় যে বাংলাদেশকে একটু এগিয়ে রাখতে পারি।
আর শেষ একটা প্রশ্ন করব যে আমরা জানি যে গত ম্যাচে বাংলাদেশ হবে মাশরাফির পারফরমেন্সের কথা বলছে, দুর্দান্ত খেলেছেন আমাদের ক্যাপ্টেন, কিন্তু বাংলাদেশে 238 রান করেছিলেন, ভিত্তিটা কিন্তু দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা দেখেছি অ্যাডিলেডে তার সেই বিরোচিত 100 এবং আমরা ঢাকায় দেখেছি তার সেই লড়াকু ইনিংসটা। মাহমুদুল্লাহর কথা কিন্তু তেমন সেরকম আলোচনা কেউ করছে না, কিন্তু মাহমুদুল্লাহ আমাদের মিডল অর্ডারে যখন মুশফিক ব্যর্থ টানা আমরা দেখছি যে একই শট খেলতে গিয়ে রান পাচ্ছে না, কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু মোটামুটি রান করে যাচ্ছে এবং মাহমুদুল্লাহর কারণেই সেদিন এত রান হয়েছে। মাহমুদুল্লাহর একটু যদি বলতেন। মাহমুদুল্লাহ হচ্ছে সাইলেন্ট কিলার, মানে খুব রাগ ঢাক দেখাবে না, কিন্তু যখন তার দায়িত্বটা যখন যেই জায়গায় আসবে, আপনি দেখবেন 3-এও পারফর্ম করেছে, দলের প্রয়োজনে 7-এও ব্যাটিং করেছে, 4-এও ব্যাটিং করছে, যখনই তাকে টিমের প্রয়োজন হচ্ছে যেটা করা দরকার মাহমুদুল্লাহ কিন্তু ম্যাক্সিমাম সময় আমি বলবো যে 80% টাইম কিন্তু তার জায়গা থেকে বেস্ট পারফরমেন্সটা করেছে। এবং মাহমুদুল্লাহর ওই যে সবাইকে দেখানো যে ব্যাপারটা সেটা নেই, সে টিমের প্রয়োজনে টিমের যখন যেটা দরকার সেই ডিমান্ড অনুযায়ী খেলার চেষ্টা করে। একসময় আমরা মাহমুদুল্লাহকে বলতাম হয়তো বড় শট খেলতে পারে না, বাট সেই মাহমুদুল্লাহ কিন্তু এখন নেই, দলের প্রয়োজনে সে বড় শটও কিন্তু খেলতে পারে। সো মাহমুদুল্লাহ যেভাবে নিজেকে বিল্ড আপ করেছে এবং পারফর্ম করে যাচ্ছে, মাহমুদুল্লাহ আমার মনে হয় যে কালকের ম্যাচও কি রোল প্লে করাটাই স্বাভাবিক। এবং আমাদের দায়িত্বটা উপরের দিকে কি প্লেয়ার হিসেবে তামিমকে আমরা দেখি, মাঝখানে সাকিব মুশফিক আর যারাই রয়েছে, তারপরেও কিন্তু মাহমুদুল্লাহকে মাঝখানে আমি কি প্লেয়ার হিসেবে সবসময় ট্রিট করি। আর নিচের দিকে লোয়ার অর্ডারে নাসির আর মুসাদ্দেকের একজনকে কি প্লেয়ার হিসেবে ধরা যেতে পারে ব্যাটিং অর্ডারে। সো এই যে তিনটা মাঝখানে কি প্লেয়ার রয়েছে, মাঝখানে যারা রয়েছে আপনার ইমরুল কায়েস বলেন, সাকিব বলেন, মুশফিক বলেন, এরা অবশ্যই কি প্লেয়ার, বাট এই যে তিনটা ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টারের যে কোনো একজন বা দুইজন যদি ভালো ক্লিক করে যায় তাহলে কিন্তু বাংলাদেশের বোর্ডের রানটা খুব ভালো হওয়াটাই স্বাভাবিক। হান্নান সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। আশা করছি বাংলাদেশ পুরো দলই জ্বলে উঠবে কালকে এবং ভালো কিছু একটা আসবে ফলাফল। ধন্যবাদ সাজিদ। দর্শক, এবার জানাবো জাতীয় ক্রিকেট লিগের খবর। তৃতীয় রাউন্ডের শেষ দিনে বৃষ্টি ও ভেজা মাঠের কারণে খেলা গড়ায়নি কক্সবাজারে, তাই ড্র হয়েছে ঢাকা বরিশাল ও খুলনা ঢাকা মেট্রোর ম্যাচ। এদিকে সাভারে রংপুর ও রাজশাহী বিভাগের ম্যাচ এবং ফতুল্লায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের ম্যাচও শেষ হয়েছে অমীমাংসিত। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সিলেট বিভাগ। আগের দিনে 2 অপরাজিত ব্যাটসম্যান জাকির ও রাজিন বেশ ভালোভাবে এদিন এগোতে থাকেন। ব্যক্তিগত 34 রান করে রাজিন আউট হলেও অন্য পাশে ব্যাট করে 86 রান তুলে দলীয় 181 রানের সাজঘরে ফেরেন জাকির। এরপর অলোক কাপালির অপরাজিত 58 রানে ভর করে 5 উইকেটে 243 রান করে ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে 373 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 26 রানে 4 টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম। এরপর সিলেটের বোলারদের দাপটে সাইদ সরকারের 68 রান ছাড়া বাকি সবাই থাকে আসা যাওয়ার মিছিলে। ফলে 9 উইকেটে চট্টগ্রামের দলীয় স্কোরে 146 রান যোগ হওয়ার পর আলো স্বল্পতার কারণে আর মাঠে গড়ায়নি খেলা, ফলে ড্র হয় 2 দলের ম্যাচ। এদিকে সাভারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় রাজশাহী ও রংপুরের দ্বিতীয় স্তরের ম্যাচ। রংপুরের হয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান সাইমন ও জাভেদ। দলীয় 135 রানে ব্যক্তিগত 94 রান করে সাইমন পেভিলিয়নে ফেরার পর জাভেদকে সঙ্গ দেন মাহমুদুল হাসান। মাহমুদুল দ্রুত ফিরে গেলেও দলীয় 162 রানে জাভেদ ফেরেন 52 রান তুলে। এরপর তানভীরের অপরাজিত 20, নাইমের 17 ও আরিফুলের 17 রানে ভর করে 7 উইকেটে 233 রান করে রংপুর, আর তাতেই ড্র হয় 2 দলের ম্যাচ। অন্যদিকে ভেজা মাঠ ও খারাপ আবহাওয়ার কারণে কক্সবাজারের প্রথম স্তরের 2 ম্যাচের 1 বলও গড়ায়নি মাঠে। ফলে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ ভিন্ন ভিন্ন ম্যাচে তাদের প্রথম ইনিংস ঘোষণা করায় ড্র হয় ঢাকা বরিশাল এবং খুলনা ও ঢাকা মেট্রোর ম্যাচ। ফারজানা মুমু, সময় সংবাদ। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে হেরে যাওয়ায় বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছে ফুটবল সমর্থকরা। এ সময় তারা কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেন। এদিকে ফুটবলের এমন ব্যর্থতায় ফেডারেশনের কঠোর সমালোচনা করলেও সমস্যা নিরসনে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও কোনো মন্তব্য করেননি বাফুফে সভাপতি। ভুটানের বিপক্ষে ম্যাচ হেরে নিশ্চিতভাবেই ফুটবলের আগামীর সব সম্ভাবনা হারিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠার অন্ত নেই, তখনও যেন নির্বিকার বাফুফে। সারাদিন গণমাধ্যম কর্মীরা ফেডারেশন প্রাঙ্গণ মারিয়ে উত্তপ্ত করলেও তালাবদ্ধ ভবনে মন্তব্য করার মতো ছিল না কেউই। বিবর্ণ ফুটবলে এখনো রং ছড়িয়ে যাচ্ছেন যে গুটি কয়েক সমর্থক, দলের এমন বিপর্যয় বেশ ব্যথিত করেছে তাদের। সুতোয় দাঁড়িয়ে থাকা দেশের ফুটবলকে উদ্ধারে তাই বাধ্য হয়ে তারা গ্যালারি ছেড়ে নেমেছেন রাস্তায়। ফুটবল এর ভিতরে পচন ধরে গেছে।
এবং ফুটবলকে বাঁচাতে হলে এখানে রদবদল দরকার। আমরা দাবি তুলতে পারি, কিন্তু করতে তো হবে ওনারা কিন্তু ওনাদের কাজটা করতেছে না, এই জন্য আমাদের এখানে আসতে হয়েছে। শুধু ক্লাব ফুটবলে মনোনিবেশ করতে গিয়ে সালাউদ্দিন গেল 8 বছরে ব্যর্থ হয়েছেন জেএফএ, সোহরাওয়ার্দী আর শেরে বাংলা কাপের মতো খেলোয়াড় তৈরির টুর্নামেন্ট আয়োজনে, যার মাসুলটা গুনতে হয়েছে এবার বেশ চড়া মূল্যে। বিষয়টির সমালোচনা করলেও এর সমাধান বাফুফের হাত ধরে যান বিশ্লেষকরা। গত 8 বছর খুব অপরিকল্পিতভাবে আমরা এগিয়েছি, যার ফলে রেজাল্টে আলটিমেটলি 0। সারা জাতিকে আমরা হতাশায় নিমজ্জিত করে দিলাম। সবাই মিলে এই ব্যর্থতা আমি মনে করি। কি করে আমাদের পাইপলাইন সমৃদ্ধ হতে পারে, টোটাল সবকিছু মিলাই একটা বেস তৈরি করার জন্য পরিকল্পনাটা করতে হবে। ভবিষ্যতে কোনো প্ল্যান তো নাই তাদের, এবং একাডেমিও যদি তারা না করে তাহলে খেলোয়াড়টা কোত্থেকে আসবে? এভাবে হোক একাডেমি তৈরি করতে হবে, এটার কোনো বিকল্প নাই। খেলোয়াড় রেখে একাডেমিটা তৈরি করে আগামী 3 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে হবে। আমার কাছে মনে হয় যে ভুটানের যে বিপর্যয় একদিক দিয়ে আমাদের ফুটবলের জন্য লাভই হয়েছে, আমাদের চোখ খুলে দিয়েছে। তবে ফুটবলের এমন ক্রান্তি লগ্নে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি বাফুফে সভাপতি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি সময় টিভি থেকে বলছিলাম। জি ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে কালকের ম্যাচটার ব্যাপারে। আমি 2 দিন পরে এসে প্রেস কনফারেন্স করে দিব। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন ট্রফির খবর। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ছেলেরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 46-17 গোলের বিশাল জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরাও। আফগানিস্তানকে 34-7 গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখল স্বাগতিক মেয়েরা। ঘরের মাঠে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ায় একটা অদৃশ্য চাপ নিয়ে মাঠে নামে বাংলাদেশের যুবারা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ইমরান মেহেদীরা শুরু থেকেই লঙ্কানদের চেপে ধরে খেলতে থাকে। প্রথমার্ধে 23-9 গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে লাল সবুজের যুবারা আরো অপ্রতিরোধ্য। শেষ পর্যন্ত 46-17 গোলের ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের ছেলেরা। তাই স্বস্তির স্তুতি কোচের মুখে। লাস্ট ম্যাচ থেকে এই ম্যাচের আমাদের অনেক আমরা রিকভার করেছি, আমাদের যে মিস্টেকগুলো ছিল ওইগুলো কমে আসছে। তো আমরা মোটামুটিভাবে আজকে স্যাটিসফ্যাক্টরি আমরা ম্যাচ খেলেছি। তবে বাংলাদেশের মেয়েরা অদম্য ও প্রতিরোধ্য। ছেলেরা যেখানে হতাশ করেছিল প্রথম ম্যাচে, সেখানে মেয়েরা এনে দিয়েছিল বড় জয়। সেই ধারায় আরো একটি সংযোজন, সাথে সেমিফাইনালে স্বাগতিক মেয়েরা। দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোরীরা। প্রতিপক্ষ যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। সুযোগ সুবিধা আর শক্তিমত্তা সব দিক থেকে অনেক পিছিয়ে আছে আফগানরা। সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগালো সাবিনারা। শেষ পর্যন্ত 34-7 গোলের ব্যবধানে জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে প্রথম দিকে মিসের মিছিলটা একটু কম হলে বাংলাদেশ জিততে পারত আরো বড় ব্যবধানে। সেই আক্ষেপই ঝরল নারী দলের অধিনায়কের মুখে। তবে পরের ম্যাচে আরো ভালো করার আশ্বাস কোচ কামরুল ইসলাম কিরণের। ক্যাচিং এগুলো আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার অনেক মিস করছে। 18টা অ্যাটাক আমরা মিস করছি ফার্স্ট হাফে। এই 18টা অ্যাটাকের মধ্যে যদি আমরা 10টাও গোল করতে পারতাম, তাহলে আমরা আজকে যা খেলছি তার চাইতে আরো ভালো খেলতে পারতাম। ফার্স্ট হাফে আমাদের খেলা তেমন গতি পাচ্ছিল না। তো যাই হোক, সেকেন্ড হাফে ওগুলো আমাদের প্লেয়াররা তাদের ভুল ত্রুটি কাটিয়ে মোটামুটি ভালো খেলেছে। সেমিফাইনালে বাংলাদেশের ছেলে এবং মেয়েরা খেলবে পাকিস্তানের ছেলে এবং মেয়েদের বিপক্ষে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে 57-20 পয়েন্টে হেরে গেছে আর্দুজ্জামানরা। নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। কাবাডি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে নিজেদের মেরে ধরতে ব্যর্থ হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আহমেদাবাদে ম্যাচের শুরু থেকেই পিছিয়ে পড়ে আর্দুজ্জামান সবুজরা। 27-10 পয়েন্টে পিছিয়ে থেকে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী হয়ে ওঠে ভারত। বাংলাদেশকে মোট 4 বার অল আউট করেছে স্বাগতিকরা। সব মিলিয়ে ভারত 28 রেট পয়েন্ট, 20টি ট্যাকেল পয়েন্ট, 8 অল আউট পয়েন্ট ও 1 অতিরিক্ত মিলিয়ে মোট 57 পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে বাংলাদেশের সংগ্রহ 12 রেট পয়েন্ট, 7 ট্যাকেল ও অতিরিক্ত 1 পয়েন্ট সহ মোট 20 পয়েন্টে ম্যাচ শেষ করে। 2018 রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল লড়বে ভেনেজুয়েলার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বুধবার ভোর 5:30টায়, আর ভোর 6:30টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের। ব্রাজিলের সমর্থকরা বহুদিন পর খুঁজে পাচ্ছেন যোগবনিতর হারানো সুর। নতুন কোচ তিতে যেন সুরকার, তার বাজানো সুরে দারুণ ছন্দে মাঠ মাতাচ্ছেন ফিরমিনো, কৌতিনহো, নেইমাররা।
কয়েকদিন আগেও যে দল ছিল 6 নম্বরে শীর্ষস্থান থেকে তাদের ব্যবধান এখন মাত্র 1 পয়েন্ট। 9 ম্যাচে 5 জয় 1টি হার। সবচেয়ে হতাশ করে 3টি ড্র। এবারের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। কোপায় তারা হুটহাট চমক দেখালো, ব্রাজিলের বিপক্ষে যেন তারা চুনোপটি। মুখোমুখি দেখায় 24 ম্যাচে 20 জয় সেলেকাওদের। ভেনেজুয়েলার শেষ জয় ব্রাজিলের বিপক্ষে 2008 সালে এক প্রীতি ম্যাচে। তিতের ব্রাজিল যেমন উঠছে, ঠিক তেমনি ছন্দ হারিয়ে গিরিখাতে গড়াচ্ছে এদুয়ার্দো বাউজার আর্জেন্টিনা। মেসিবিহীন আলবিসেলেস্তারা যে নিউক্লিয়াসবিহীন পরমাণু, তা মাঠের খেলা দেখলেই বলে দেয়া যায়। শেষ 2 ম্যাচে পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে 2-2 গোলের ড্র তারই প্রমাণ। পয়েন্ট তালিকায় প্লে অফের অবস্থানে এখন আর্জেন্টিনা। 9 ম্যাচে 4 জয় 4 ড্র 1 হারে পঞ্চম স্থানে অবস্থিত বাউজা। শিষ্যদের পয়েন্ট 16। প্রতিপক্ষ প্যারাগুয়ে যেন অঘটন ঘটনপটীয়সী। 106 ম্যাচে 59 ম্যাচ জিতলেও 15 ম্যাচে মন খারাপ করে বাড়ি ফিরেছে আর্জেন্টিনার সমর্থকরা। বাকি 32 ম্যাচ ড্র। এখন মেসি ছাড়া আগুরা হিগুয়েনরা কি করতে পারেন সেটাই দেখার অপেক্ষায় আর্জেন্টাইন সমর্থকরা। রায়হান মাসুদ, সময় সংবাদ। 2018 বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্লোভেনিয়া। লুবিয়ানা স্টেডিয়ামে রাত 1:15 শুরু হতে যাওয়া এই ম্যাচে একাদশের বাইরে থাকবেন ওয়েন রুনি। এর আগে 2 দলের 4 বারের দেখায় প্রতিবারই জিতে। এদিকে আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। হ্যানোভারের এইচডি অ্যারেনায় 2 দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:15। বিশ্বকাপ বাছাই পর্বে সি গ্রুপের প্রথম 2 ম্যাচে জয় পেয়েছে জার্মানি। দলে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নর্দার্ন আয়ারল্যান্ডকে হারালে শীর্ষস্থান আরও দৃঢ় করবে ডাইমানশাফরা। দলীয় শক্তি ও অতীত পারফরমেন্সের বিচারে অনেকটা এগিয়ে জার্মানি। ইনজুরির কারণে এই ম্যাচে মারিও গোমেজ ও ক্রুজকে পাচ্ছে না কোচ। এছাড়া আর কোনো সমস্যা নেই দলে। পরিসংখ্যানও আছে ডাইমানশাফদের পক্ষেই, কারণ এর আগে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সবকটি ম্যাচেই জিতেছে জার্মানি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ে।